হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10-এর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর দ্বিতীয় ইউনিট, সেকেন্ড ইউনিটটা। প্রথম ইউনিটটা আমরা দেখে নিয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের এখান থেকে অনেক হেল্প হতে চলেছে। আমরা প্রত্যেকটা বিষয়ের পেজ ধরে ধরে পড়াটা করে নেব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের কোনো পরীক্ষাতেই মানে অসুবিধে না হয়। ঠিক আছে, তো আমরা ভালো করে পড়ব। তাহলে গান্ধীজ ফিউনারাল ওয়াজ টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তাহলে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া মানে শেষের দিনে যে কাজ, লাস্টের কাজ, শেষ কাজ যেটা শেষকৃত্য, সেটা তার মরার পরের দিনে হয়েছিল, আফটার হিজ ডেথ। Hours in advance, people lined the route the funeral procession was to follow. তাহলে তার যাওয়ার অনেক ঘন্টা আগে থেকেই মানুষ অ্যাডভান্সলি আগে থেকেই কি হয়েছিল, তার যাওয়ার রাস্তায় সবাই ভিড় করেছিল। প্রসেশন মানে রাস্তায় একদম প্রচুর লোক গ্যাদারিং করেছিল, হেঁটেছিল, মিছিলে হেঁটেছিল। প্রসেশন মানে মিছিলে হাঁটা। তারপরে দেখো তো, পদ্মশ্রী মিস্টার নাইডুজ ডটার, নাইডুর মেয়ে স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি। সে আমাদেরকে বলেছিল যে যখন এটা খুব কি খুব সাধারণভাবে আমাদেরকে বুঝিয়েছিল, উই উইল ওয়াক, আমরা চলো হাঁটি, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াক উইথ বাপু। এটাই আমাদের জীবনের শেষ হাঁটার। গান্ধীজির সম্বন্ধে, গান্ধীজি অনেক বড় বড় ডিসিশন নিয়ে অনেক বড় বড় প্রসেশন করেছিলেন, অনেক বড় বড় মিছিল করেছিলেন। তো এটাই ছিল তার জীবনের শেষ মিটিং, চলো আমরা সবাই মিলে হাঁটি। তাহলে মৃত্যুর পর দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। তার বহু আগে থেকেই সবাই কিন্তু রাস্তায় মানুষজন মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথা বলেন, আমরা হাঁটবো, এই শেষবার আমরা গান্ধীজির সঙ্গে হাঁটবো। তারপরে দেখো তো, এই দেখো কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে আর মানুষের জনের ভিড়। ইট ওয়াজ অ্যান অর্গানাইজিং ওয়াক মানে কি বলতো, অর্গানাইজিং ওয়াক মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, দুঃখজনক, বেদনাদায়ক। কেউ যদি নিজেদের মারা যায় তাহলে কি হবে, সেখান থেকে আমরা কিন্তু খুব দুঃখ পাই। তাহলে মৃত্যুর মিছিল, সেখানে আমাদের হাঁটতে হচ্ছে, তাহলে এটা দুঃখজনক। 1000 সাইলেন্ট ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার লোক চুপচাপ দেখছে। বাপু লে অন এ ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার। বাপু মানে গান্ধীজিকে শুইয়ে রাখা হয়েছে একটা খোলা ট্রাকের ওপরে, আর ফ্লাওয়ারের ফুল দিয়ে ঢাকা। 1000 অফ পিপুল ওয়েপ্ট, অনেক মানুষ চোখের জল ফেলেছিল, ওয়েপ্ট। ট্রাই টু টাচ বাপুস ফিট, অনেকে পা ছুতে চেষ্টা করেছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক কাওয়ার্ড, এত ভিড়ের মধ্যে একদম নড়াচড়া যাচ্ছিল না, মুভ করা যাচ্ছিল না। ঠিক মানে হচ্ছে অনেক গভীর, অনেক ভিড়। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যেহেতু আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরে গেছিলাম, I was not merely in the midst of grieving people. আমি একাই নই যে কিনা একাই মিডিলি হচ্ছে একাই কেবল, গ্রিভিং মানে হচ্ছে প্রিয়। আমি একাই গান্ধীজির প্রিয় ছিলাম না। তাহলে এখানে যারা ঘুরছে সবাই কিন্তু গান্ধীজিকে ভালোবাসতো। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য funeral
পসেশন অফ ইন্ডিয়াস beloved লিডার। অনেক বড় বড় নেতার, অনেক ভালো ভালো নেতার এই পসেশনটা এরকমই হয়। তাহলে এটা ছিল যন্ত্রণাদায়ক হাসা, এটা ছিল যন্ত্রণাদায়ক হাঁটা। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। একটি খোলা ট্রাকের মধ্যে ফুল ঢাকা গান্ধীজি সহিত ছিলেন। মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করছিলেন। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠল। ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতগুলো শোকার্ত মানুষের মধ্যে নেই। ভারতবর্ষের প্রিয় নেতা শেষ যাত্রা থেকে এটা আরও বেশি কিছু ছিল, এটা আরও গ্রেটার ছিল, আরও মহান ছিল। আমি তাদের সঙ্গে I was among people for whom walking with the Bapu had a special meaning. তাহলে আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের মধ্যে বাপুর কিন্তু একটা আলাদা মানে ছিল, যাদের মন্তরে বাপুর জন্য একটা শ্রদ্ধা ছিল। We had walked with Bapu over the rough and smooth of India recent history. আমরা উঁচু নিচু ভারতের এই মহান ইতিহাসের সাক্ষী হতে আমরা হাঁটছিলাম। হ্যাঁ তৃষা, শুনতে পাচ্ছ? তৃষা, তৃষা, তৃষা শুনতে পাচ্ছ? হ্যালো, আগের দিন কি হয়েছিল? তাহলে এইভাবে আমরা যাচ্ছিলাম, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত। ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধু ও মসৃণ পথ হেঁটেছি। তাহলে বাপুর সঙ্গে আমরা অনেক রকমের বিদ্রোহ আন্দোলন করেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths. এখন আমরা এটা বিশ্বাস করতেই পারছি না, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর আমাদের মধ্যে হাঁটবেন না, তিনি হাঁটা শেষ করলেন। was never going to walk with us again, আমাদের সঙ্গে কোনোদিন আর হাঁটবে না। বাপু slight figure had worked staffed in hand over a large part of India. তাহলে কি তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। ভারতের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রসেস, তার হাঁটা ছিল আস্তে আস্তে, প্রোগ্রেস ছিল, তার হাঁটায় প্রোগ্রেস ছিল, ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছিল তাকে ধরে। ইট ইজ টু থিঙ্ক, এটা মনে হয়, উইথ দ্য ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যেগুলো দেখতে পরিষ্কারভাবে চিন্তা করা যায়, কাছে থেকে চারিদিকে ছোট ছোট পোকামাকড় থেকে দূরে দিগন্ত রেখা অবধি সব কিছু দেখা যায়। ফর স্মল ইনসেক্ট টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স, মোর ওভার টু ওয়াক ওয়াজ often the only way open to the average Indian. তাহলে এটা কি সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শই হাঁটাই ছিল একমাত্র উপায়। তাহলে এই হেঁটে হেঁটে প্রতিবাদ করা ছাড়া আর কিছু ছিল না। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। তাহলে এটার জন্য কোনো গাড়ি ঘোড়া লাগতো না, এটার জন্য তার শরীরই যথেষ্ট ছিল, এটা শরীরের শক্তিটাই যথেষ্ট ছিল। গান্ধী টুক হিজ নেসেসিটি as he took much that was commonplace and transformed it into a joyful effort. তাহলে গান্ধীজি কি করেছিল? গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার প্রয়োজনীয়তা অভ্যাসকেও গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন, জয়ফুল ইভেন্টে পরিণত করেছিলেন। তাহলে এখানে আমরা কি জানলাম? স্টাফ মানে ওয়াকিং স্টিক মানে লাঠি, স্টাফ মানে হচ্ছে লাঠি। ক্ল্যারিটি, অ্যাবিলিটি টু
ক্লিয়ারলি থিঙ্ক, পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করো, আন্ডারস্ট্যান্ড করো, সাধারণভাবে বোঝানো মানুষকে। কমনস প্লেস মানে হচ্ছে অর্ডিনারি, সাধারণ জায়গা। এবার দেখো তো এখানে পাচ্ছি কিনা কম্প্রিহেনসিভগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ to complete the following sentences. Gandhiji's funeral was to take place on the day of his death, na 2 days after his death, na 1 day after his death. এটা হবে সিয়েটা 1 day after his death, 1 day after his death হবে। তারপরে পদ্মশ্রী was Mr. Naidu's daughter, Mr. Naidu's daughter, মেয়ে, নাইডুর মেয়ে ছিল। While walking, Bapu used to carry his hand and staff মানে লাঠি, যখন হাঁটতো সে একটা লাঠি নিত। Complete the following sentences with the information from the texts. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা ফিল আপ করো। তাহলে এটা কি হবে দেখো তো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে কথা নিয়ে এখানে লিখতে হবে। থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট ট্রাইং টু টাচ কি ছোঁয়ার চেষ্টা করছিল, ট্রাইং টু টাচ হিজ ফিট, ট্রাইং টু টাচ বাপুস ফিট। ট্রাইং টু টাচ হিজ ফিট, পা দুটোকে ছুঁতে চেষ্টা করছিল। তারপর এটা দেখো তো, দ্য অথার ওয়াজ অ্যামং পিপুল ফর হোম ওয়াকিং। তাহলে অথার কি করছিল, লেখিকা ছিলেন সেই সমস্ত মানুষের মধ্যে একজন যাদের কাছে বাপুর সঙ্গে আটা এক বিশেষ অর্থ ছিল। তাহলে এখানে কি হবে, এখানে ওয়াকিং এর পরে হবে উইথ বাপু, বিটা বড় হাতের করবে, বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, মানে তাদের এই হাঁটাটার একটা আলাদা মানে ছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রসেস, SLO, প্রোগ্রেস, PROGRESS, প্রোগ্রেস। হাঁটা মানে আস্তে আস্তে উন্নতি করা, এগিয়ে যাওয়া। তারপরে দেখো তো ছয়টা কি হবে, ফিল দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্টটা ফিল আপ করো ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, রিজন কি ছিল, দ্য কাভার ওয়াজ টু হেভি, দ্য কাভার ওয়াজ থিক। তাহলে আমরা কি লিখবো, দ্য কাভার্ড ক্রাউড ওয়াজ থিক, এটা বইয়ে লেখা আছে। ঠিক মানে অনেক গাঢ় ছিল। পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ দ্য গান্ধীজি ইন দ্য funeral procession। এটা কেন না, কেন, তাহলে তারা ভেবেছিল বিকজ they think, because the walk কারণ এই হাঁটাটা ছিল একটা গুরুত্বপূর্ণ একটা চিন্তা ভাবনার ব্যাপার। বিকজ দ্য ওয়াক ওয়াজ ক্লোজলি ক্লিয়ারলি থিঙ্ক লিখতে পারো, ক্লিয়ারলি CLAIR, ক্লিয়ারলি থিঙ্ক অ্যান্ড লুক, মানে এই হাঁটার মাধ্যমে তারা খুব সুন্দরভাবে বাপুজি সম্বন্ধে চিন্তা ভাবনা করতে পারত। লুক হিম মানে তার সম্বন্ধে চিন্তা ভাবনা করতে পেরেছিল ওই হাঁটার সময়টুকু।
আর সুন্দরভাবে দেখতেও পেয়েছিল কাছে থেকে। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? তাহলে ইট রিকোয়ার্ড নো ভেহিক্যাল। এটা কোনো ভেহিক্যাল লাগতো না, নো ভেহিক্যাল। তাহলে কেন হাঁটাটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য? না, এটার জন্য কোনো ভেহিক্যাল লাগতো না। অনলি রিকোয়ার এক্সেপ্ট হিজ বডি অ্যান্ড এনার্জি বা পাওয়ার। তাহলে নিজের পাওয়ারেই চলতো, এটার জন্য কোনো গাড়ি লাগতো না। সেই জন্য হাঁটাটাই সাধারণ মানুষের কাছে একমাত্র উপায় ছিল। তাহলে ইউনিট 2 এ আমরা কি দেখলাম? ইউনিট 2 এ আমরা দেখলাম যে গান্ধীজির শেষ যাত্রায় যখন হবে, মরার একদিন পর, আফটার দ্য ডেথ ডে, সেদিন প্রচুর লোক আগে থেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এখানে পদ্মশ্রী মিস্টার নাইডুর মেয়ে, সেও এখানে বলছে যে এখানে হাঁটতে পারলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। এটা ছিল লাস্ট টাইম, এটা ছিল বাপুজির সঙ্গে হাঁটার লাস্ট টাইম। কারণ বাপুজি আমাদেরকে অনেক রকমভাবে হেঁটে নিয়ে হাঁটিয়েছে, অনেক রকমভাবে আমাদেরকে হাতের সঙ্গে নিয়ে অনেক আন্দোলন করেছে। এটাই ছিল লাস্ট হাঁটা। আমরা ভাবতেই পারছি না যে বাপুজি ছাড়া আমরা এখন আর কি করে এই প্রসেশনগুলো করব। এটা ছিল খুব দুঃখজনক একটা হাঁটা, এটা ছিল দুঃখজনক একটা ওয়াক, হাঁটা। অনেক লোক ছিল চুপচাপ, সবাই চুপচাপ করে দেখছিল। বাপুজি একটা ট্রাকের ওপর শায়িত ছিলেন, তার উপরে ফুলের কভার দেওয়া ছিল। অনেক মানুষ ঘুমড়ে ঘুমড়ে কাঁদছিলেন এবং পাটা ছোঁয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কেউ নড়াচড়া করতে পারছিল না। প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে মহান মহান নেতা মরলেও, নেতা মারা গেলেও বা নেতার অন্ত্যেষ্টিক্রিয়াতেও এত ভিড় হয় না। গান্ধীজি দেখিয়ে গেছেন কিভাবে তিনি আমাদের দেশকে সঙ্গে নিয়ে হেঁটেছেন। কারণ ইন্ডিয়ার বেশিরভাগ লোককে এনগেজ করতে গেলে আমাদের হাঁটাটাই একমাত্র রাস্তা। কারণ এখানে কোনো গাড়ি লাগে না, এখানে শুধু নিজের দেহের পাওয়ার লাগে। আর এখানে কি লাগে? নিজেদের দৈহিক ক্ষমতা লাগে, শক্তি লাগে। হ্যাঁ তৃষা, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। এই সেই ইউনিট 2টা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এনি ডাউট? কোনো কোশ্চেনের মানে অ্যান্সার কিছু চাইছো? না। পারবে তো পরীক্ষায় পড়লে? হ্যাঁ স্যার। ফিউনারাল মানে কি? শেষকৃত্য। হ্যাঁ স্যার। শেষকৃত্য। পদ্মশ্রী কে ছিল? নাইডুর মেয়ে ছিল। ডটার। এগুলো একটু ঠিক করে লিখবে ওখান থেকে। এবার ইউনিট 3টা শুরু করি। ইউনিট 3টা শুরু করব। সামডে আফটার, স্যার পড়ো একটু দেখি কি বলছো। আটকে যাচ্ছে। পড়ো তুমি দেখি। সামডে আফটার দ্য ফিউনারাল, কিছুদিন পর, তার অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজ অ্যাসেস টু এলাহাবাদ। একটা স্পেশাল ট্রেনে করে তার ভস্য, অ্যাসেস মানে হচ্ছে কি বলতো? ভস্য। তার দেহের যে পোড়ানোর পরে যে শেষ যে অংশটা, অ্যাসেসটাকে কি করেছিল? ভস্যটাকে নিয়ে আসা হয়েছিল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড। কম্পার্টমেন্টটা ছিল ডেকড, মানে একদম কি করা? ফুল দিয়ে সাজানো। হ্যাঁ, ডেকোরেটেড করা উইথ দ্য ফ্লাওয়ার। পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজন। যারা ট্রেনে ছিল সবাই ভজন করতো। কি গান করতো বাপুজি? ভজন। রঘুপতি রাঘব
রাজা রাম পতিত পাবন সীতারাম, এইটা ছিল বাপুর গান। পিপুল ডিড নট ওয়েপ্ট anymore, for they could feel Gandhi's presence amid the flower and the song. এই গানের মাধ্যমে গান্ধীজি তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেই জন্য ওয়েপ করতে পারেনি, কাঁদেনি কেউ। at every station sorrowful covered, এবং প্রত্যেকটা স্টেশনে স্টেশনে লোক ছিল দাঁড়িয়ে, ভিড় ছিল। ফিল দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ভর্তি লোক ছিল। amid song and the prayer the train reached Allahabad, এই গান করতে করতে এলাহাবাদে পৌঁছালো। the ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. ব্যাংক মানে হচ্ছে নদীর পাড়ে অনেক লোক এসেছিল, এখানে তার সেই ভস্মটা দেওয়া হলো, জলে দেওয়া হলো, বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। আফটার ওয়ার্ড উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সবাই দিল্লিতে দিল্লিতে ফিরে ফিরে এসেছিলাম। গেলাম। নদীর ধারে ভিড় হয়েছিল আর বাপুজির সেই ভস্মটা দেওয়া হলো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আই ফেল্ট অ্যাট সি, আমি যখন দিল্লি ফিরে এলাম আমি বুঝলাম যে সমুদ্র, সি মানে সমুদ্র এখানে। হ্যাঁ, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, আমি কখনো সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। এখানে আই ফেল্ড অ্যাট সি মানে হচ্ছে আমি দিশেহারা, দিল্লি ফিরে এসে আমি কি করব, আমি দিল্লিতে এসেই দিশেহারা হয়ে গেলাম। আমি কোনোদিন গান্ধীর সঙ্গে ডাইরেক্ট হাঁটিনি। গন টু প্রিসন at his call or made any sacrifice for my country, আমি কোনোদিন তার ডাকে জেলেও যাইনি, আমি কোনোদিন তার ডাকে সাড়া দিইনি। my sister and I and other young people like me had been merrily onlookers, আমরা দূর থেকেই দেখতাম গান্ধীজিকে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমরা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আমি একদম কি হচ্ছে, আই ফিল্ড অ্যাট সি মানে দিশেহারা বোধ মনে হচ্ছে। আই ফেল্ট আই হ্যাড গ্রন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি বুঝতে পারছি যে আমি একটা মানে ম্যাজিকের মধ্যে ছিলাম, ম্যাজিকের বৃত্তের মধ্যে ছিলাম। উইথ বাপু পাসিং অ্যাওয়ে, জাদুবৃত্তি। যখন বাপু মারা গেল, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, এই ম্যাজিক সার্কেলটা কোথায় উড়ে গেল। আমাদের চারপাশে যে একটা সার্কেল ছিল, আমাদের চারপাশে যে একটা বৃত্ত ছিল, সেই বৃত্তটা কোথায় চলে গেল, জাদুবৃত্ত। জাদুবৃত্তটা উড়ে গেল। মানে তাদেরকে কভার করে এই গান্ধীজির একটা ছায়া কভার করেছিল, সেই ছায়াটা কোথায় চলে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমি বুঝতে পারলাম যে আমরা অসুরক্ষিত, আমরা আর সুরক্ষিত নয়, আমাদের দেশ আর সুরক্ষিত নয়। উইথ অ্যান এফোর্ট আই রাস মাইসেলফ, আমি একটা ঝাক্কাই, ইফোর্ট মানে হচ্ছে উদ্যোগে, আমি একটা উদ্যোগে আই রাস্ট মাইসেলফ, আমি আমাকে ঝাঁকিয়ে নিলাম, জাগিয়ে তুললাম। রাস মানে হচ্ছে জাগিয়ে তোলা বা ঝাঁকিয়ে নিলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাবু লিভড অ্যান্ড ডাই ফর নাথিং, বাপুর কি মৃত্যু জন্ম আছে? না। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি কি করে আমার উৎসাহটাকে হারিয়ে ফেলবো যখন সে আমাদের মধ্যে থাকবে না। মাই ভ্যালু ওয়ার নট সো উইক, আমার দাম অত কম নয়। তাহলে নিজেকে মনকে বোঝাতে লাগলাম যে গান্ধী মারা গেছে, তার তো অনেক কিছু আছে, সারা জীবন কি কেউ আমাদের সঙ্গে থাকে, আমার কি কোনো দাম নেই। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু, অনেক লোক এই বাপুর জন্য গান বাঁধলো। ফক মানে হচ্ছে কি বলতো, ফক মানে ঝাঁক,
পাখির ঝাঁক যেমন হয়, ঝাঁকে ঝাঁকে মানুষ হ্যাঁ। বাপুর জন্য ভিড় করলো। হ্যাঁ। তারপরে দেখো, হি বট দেম আউট ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকনড দেম টু অন অ্যানাদার্স সাফারিং। তাহলে বাপু কি করেছিল বলতো, তিনি তাদেরকে তুলে নির্লিপ্ততা ধরেছিলেন, থেকে তুলে তুলে এনেছিলেন এনেছিল, একে অপরের সঙ্গে কষ্টে, যাতে আমরা একে অপরের সঙ্গে সাহায্য করি, সচেতন করে। সচেতন করেছিলেন, ইনডিফারেন্স করেছিলেন, যে আমরা কোনো আলাদা নয়, সবাই আমরা সকলের জন্য, ইনডিফারেন্স করেছিলেন। উই ওয়ার স্টিল দেয়ার ইয়ং, আমরা এখনো সেখানেই আছি। না দাঁড়াও, একটা ভুলে গেল। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এখন বাপু চলে গেছে তো কি হয়েছে, বাপু গেল তো কি হলো, আমরা উই আর স্টিল দেয়ার, আমরা সেখানেই আছি, আমরা তো এখনো রয়েছি, আমরা তো এখনো বেঁচে আছি। স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার শক্তিশালী এবং তার পতাকা বহন করার জন্য আমরা গর্বিত। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে তার মধ্যে বাপু চলে গেলেও, বাপু মারা গেলেও কিন্তু তার ভারতবর্ষ তারই সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। ডেকড মানে হচ্ছে ডেকোরেটেড, ডেকোরেটেড থেকে ডেকড কথাটা এসছে। ইনডিফারেন্স মানে লুক ল্যাক অফ ডিফারেন্স, ডিফারেন্সের অভাব। ইনডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স নাই, একই মিল। ইনডিফারেন্স মানে হচ্ছে মিল, সেম। এবার দেখো তো কম্প্রিহেনসিভটা পাচ্ছ কিনা। 7 দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ। এলাহাবাদে আনা হয়েছিল। A huge crowd had gathered by the Ganges, গঙ্গা নদীর ধারে। গান্ধী awakened people to one another indifference. সাফারিং। আচ্ছা, গান্ধী awakened, গান্ধী জাগিয়ে তুলেছেন একে অপরের কষ্টে। হ্যাঁ, সাফারিংই হবে, এটা হবে না, ঠিক। Complete the following sentences with the information from the text. People on the special train কি করছিল, গান করছিল আর ভজনই করছিল, ভজন করছিল। তাহলে এখানে কি লিখবো, স্যাং ভজন, স্যাং ভজন, ভজন, ভজন। তারপরে the author felt she had grown up within a magic circle. yes, within a magic circle। মানে অথার মানে লেখিকা নিজে কল্পনা করেছিলেন যে তিনি কেমন একটা অদৃশ্য ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছিলেন। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ India would continue to live in his children. হ্যাঁ, হিজ ইন্ডিয়া উড Continue to live in his children. টু লাইভ মানে বাচ্চাদের মধ্যেই বেঁচে থাকবে, লাইভ ইন হিজ চিলড্রেন। চলো না, এটা দেখো তো, fill in the chart with the information from the text. People did not wept anymore, কারণ তারা ভজন করছিল, তাই না? People could feel Gandhiji's presence amid the flowers and the songs. হ্যাঁ, তাহলে গান্ধীজি এখানে উপস্থিত সেটা বুঝতে পারছিল, পিপুলরা ভাবছিল এর মধ্যে গান্ধীজি আছে, ভজনের মধ্যে আর এই ফুলের এবং গানের মধ্যে। The magic circle vanished. The author felt unprotected. Unprotected, হ্যাঁ, the author felt unprotected.
the author felt that she would lose courage too easily. লেখিকা অনুভব করেছিলেন যে তিনি এত সহজে সাহস হারাবেন না। The author value কারণ was এটা লিখে দিচ্ছি, the author not so weak. Values were not so weak. Values were not so weak. Not so weak. তার জীবনের দামও কম নয়। মূল্যবোধ, লেখিকার মূল্যবোধ এত দুর্বল ছিল না। এখানে দেখো তো কি গ্রামার দিয়েছে, দেখো তো, রিড দ্য সেন্টেন্সে, রিড দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স, এই জোড়া বাক্যগুলো পড়ো। মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড, মানুষরা, মেয়ে এবং ছেলেরা দুঃখিত ছিল। দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা সবাই বিড়লা হাউসে এসেছিল। গান্ধী ইজ এ গ্রেট লিডার, গান্ধী একজন মহান নেতা ছিলেন। হি ইজ নো অ্যাজ দ্য ফাদার অফ নেশন, তিনি আমাদের দেশের জাতির জনক জানা যায়। দ্য পিপুল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন বিগিনিং, লোকেরা তারা হতভম্ব হয়ে গেছিল, কথা বলতে পারছিল না, শুরুতেই কথা বলতে পারছিল না। দ্য ফিউনারাল ওয়াজ ওভার, পোড়ানোটা শেষ হলো, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো। দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। The ashes were immersed in Ganges. চিত্তাভস্ম গঙ্গার জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল। Then the sun set, সূর্য ডুবে গেল। We listened to the broadcast, আমরা ব্রডকাস্ট শুনেছিলাম। We realized that Bapu was no more, আমরা বুঝতে পারলাম যে বাপু আর নেই। Now read the following sentences, এবার ওই বাক্যগুলো পড়ার পর এবার being said, being দিয়ে শুরু করছে, being said, men and women collected around Birla House, তাহলে এখানে পার্টিসিপল এখানে অংশগ্রহণ বোঝাচ্ছে। পার্টিসিপল মানে অংশগ্রহণ করছে, এখানে পার্টিসিপেট করছে। বিং স্যাড, তারপরে দেখো তো, গান্ধীজি কমা ফাদার অফ নেশন ইজ এ গ্রেট লিডার, এটা হচ্ছে ফেজ ইন অ্যাপোজিশন। ফেজ ইন অ্যাপোজিশন মানে এখানে দেখো ভাগ করে একটা বাক্যর মধ্যে কমা দিয়ে 3-4টে বাক্যকে এক করা হয়েছে। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, ইনফিনিটিভ। তারপরে দেখো তো, দ্য ফিউনারাল ওভার কমা, এটা কি? দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসুলেট। The ashes were immersed in the Ganges by sunset, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে জলে ভাসান হলো। অ্যাডভার্বিয়াল ফেজ, এই বাই সানসেটটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফেজ। টু স্পিক এটা হচ্ছে ইনফিনিটিভ। ফাদার অফ নেশনটা এটা হচ্ছে যে ফেজ ইন অপোজিশন, তারপরে বিইংটা হচ্ছে পার্টিসিপল। Here we see that two or more simple sentence can be joined into a simple sentence by using participle, noun or phrase in apposition, infinitive, nominative, absolute and adverb or adverbial phrase. তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যগুলোকে সুন্দরভাবে, দুটো বাক্যকে এই একটা বাক্য থেকে আমরা দুটো বাক্যে কনভার্ট করেছি, পার্টিসিপল দিয়ে, ফেজ দিয়ে, তারপরে ইনফিনিটিভ দিয়ে, নমিনেটিভ অ্যাবসুলেট দিয়ে, তারপরে অ্যাডভার্বিয়াল ফেজ দিয়ে, তাই না? হ্যাঁ। তাহলে দেখো তো, জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য সেন্টেন্স ইনটু সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। এখানে আমাকে জয়েন করতে হবে যেমন করে বলেছে। ইউজ পার্টিসিপল, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে এখানে কি দিয়ে পার্টিসিপল মানে বিইং বা সিইং, তাহলে সিইং এখানে হচ্ছে আই সটা কাটা হয়ে গেল, সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে এই আই সটা কেটে দিয়ে এখানে হয়ে গেল সিইং এ স্নেক, এই ফুল স্টপ উঠে গেল, আই র্যান অ্যাওয়ে, কমা দিয়ে আই র্যান অ্যাওয়ে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।
তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা সেটাকে পার্টিসিপল করব দিয়ে আমরা যোগ করব। তারপরে দেখো হি লার্ন মিউজিক, হি লিসেন টু দ্য কর্ড, ইউজ প্রিপোজিশন উইথ গ্রাউন্ড, জিরান্ড দিয়ে করতে হবে, জিরান্ড এটা। তাহলে দেখো তো হি লার্ন মিউজিক, by listening to তাহলে এখানে কি হবে, লার্ন by আছে, listening to তাহলে এই বাক্য থেকে শুরু করো, বাই লিসেনিং listen to টু the দ্য chord, কর্ড। তাহলে এই বাক্যটায় আমি কি করলাম, he এখানে আমি এই দুটোকে কেটে বাই লিসেনিং টু দ্য কর্ডস, তারপর এখানে কমা, হি লার্ন মিউজিক, learn এবার এই বাক্যটা এখানে লিখে দাও, learn হি লার্ন মিউজিক, তাই না? হ্যাঁ স্যার জিরান্ড দিয়ে করতে গেলে আগে আমরা সেকেন্ড বাক্যটাকে করছি, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, সোনা খুব মূল্যবান ধাতু, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউনটাকে অ্যাপোজিশন করতে হবে, নাউনকে কোনটা নাউন, gold গোল্ডটাকে অ্যাপোজিশন করতে হবে, gold তাহলে গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, ঠিকই আছে। এবার তাহলে ইটটা হবে কাটা gold। যাবে, এটা ইটটা কাটা গিয়ে ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো তো রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে, হি ক্যান বাই বুক, সে বই কিনতে পারে, ইউজ ইনফিনিটি মানে কি করতে হবে, রামু হ্যাজ সাম মানি, to buy books, হ্যাঁ এবার এখানে এগুলো সব কাটা যাবে, এখানে টু দিয়ে দেবো, ইনফিনিটি থাকলে টু বাই বুকস, হি ক্যান থেকে টু বাই বুকস। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা মেঘাচ্ছন্ন, উই পসপোন্ড আওয়ার জার্নি, ইউজ নমিনেটিভ অ্যাবসুলেট, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, তাহলে এটা কি হবে, তাহলে হবে the sky being cloudy, হ্যাঁ we postponed our দ্য স্কাই বিইং ক্লাউডি, এখানে আমাদের বিইং ক্লাউডি, দ্য স্কাই বিইং ক্লাউডি, এবার কমা দিয়ে উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, বুঝতে পারলে, দ্য স্কাই বিইং ক্লাউডি উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, দ্য বয় রোট দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্য বয় রোট দ্য অ্যান্সার, the boy wrote the answer in an incorrect way, in an incorrect way, তাহলে এখানে কি এইটা কাটা গেল, in an incorrect way, বুঝতে পারলে? হ্যাঁ স্যার এগুলো প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষায় পড়বে কিন্তু মাধ্যমিকে, বাপুজি তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার পড়তে হবে, অনেক ভালো ভালো শব্দ আছে। রিড দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো পড়ো। আই ফিল দ্য স্যাডনেস, আই ওয়াজ নামড উইথ দ্য শক, তাহলে কি হবে এটা, আমি দুঃখে ভরে গিয়েছিলাম, হ্যাঁ আমি দুঃখে ভরে গেছিলাম, আমি আকস্মিকভাবে আঘাতে হ্যাঁ বিবশ হয়ে পড়েছিলাম, তাহলে এটাকে পড়ে নাও এগুলো দিয়ে, এবার দেখো, নাও রিড দ্য ফলোইং সেন্টেন্স, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ দ্য স্যাডনেস বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো দিয়ে করলে কি হয়, যোগ করা হয় দুটো বাক্যকে, এটা হয় কামুলেটিভ কনজাংশন, কামুলেটিভ কনজাংশন, মানে অনেকগুলো জিনিসকে একসঙ্গে বলা, আমার দুঃখটাকে বোঝাচ্ছে, আবার এখানে আমার আঘাতটাকে বোঝাচ্ছে, তাই না?
উই হ্যাড, হ্যাঁ, এখানে sir. দেখো তো এখানে 2 নম্বরটা দেখো, উই হিয়ার্ড অফ বাপুস ডেথ, হি কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। তাহলে কি হলো? উই হিয়ার্ড অফ বাপুস ডেথ বাট উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন। হ্যাঁ, তারপরে দেখো তো 3 নম্বরেরটা, দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কথা বলতে পারছিল না, সাউন্ড করছিল না। দে ডিড নট স্টিয়ার, তাহলে এখানে কি হবে? নাইদার ডিড দে মেক সাউন্ড অর নর, নাইদার নর দিয়ে থাকলে সেটা হবে অল্টারনেটিভ কনজাংশন। হ্যাঁ, তারপরে ফর দিয়ে যদি আমরা কোনো বাক্যকে যুক্ত করে দিই তাহলে হচ্ছে ইলেটিভ কনজাংশন, conjunction. ইলেটিভ ফর দিয়ে। দেখো এখানে আমরা কি দেখলাম? হিয়ার উই সি দ্যাট টু অর মোর সিম্পল সেন্টেন্স ক্যান বি জয়েন্ট ইনটু এ সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস বাই using cumulative conjunction, adding one statement to the other. Adversative conjunction express content, কিছু বলা। Alternative conjunction express a choice between two alternative, দুটো বিকল্পের মধ্যে মিল করে দেওয়া। Relative conjunction based upon the drawing ইনফারেন্স ফ্রম টু অর মোর স্টেটমেন্ট, দুটোর সারাংশকে নিয়ে যখন আমরা মেলাবো সেটা হয়ে গেল চলো নোট। বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এইগুলো থাকলে হচ্ছে এই যে বাট, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এগুলো হচ্ছে কামুলেটিভ কনজাংশন। বাট, স্টিল, ইয়েট, নেভারলেস, এটা হচ্ছে হাউএভার। আর অ্যাডভার্সেবল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য এগুলো অ্যাডভার্সেবল কনজাংশন। অর, আইদার অর, নাইদার নর, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। দেয়ার ফর, সো, অ্যাজ, এগুলো হচ্ছে ইলেটিভ কনজাংশন। তাহলে আমাদের এই কনজাংশনগুলো মনে থাকলে আমরা কিন্তু বাক্য জয়েন করতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এইটা দেখো তো পারবে কিনা? জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। তাহলে বৃদ্ধ মানুষটা ভালো ছিল না, সুস্থ ছিল না, সে বাইরে যেতে পারছে না। তাহলে কি হবে এটা? তাহলে the old man is unwell, so he cannot go out. সো, এখানে সো দিয়ে দিতে হবে, একটা সো দিয়ে দিলেই আমার যোগ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তারপর এটা কি হবে? হি ইজ হনেস্ট, হি ইজ হাম্বল, কামুলেটিভ দিতে হবে। He is not only honest but also humble. হ্যাঁ, নট অনলি বাট অলসো দিতে হবে, এই যে কামুলেটিভে নট অনলি বাট অলসো দিতে হয়। তারপরে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সি কিপ অন ট্রাইং। অ্যাডভার্সেটিভ কোনগুলো? আই নাইদার, এটা বাট, টিল। তাহলে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট সি কিপস অন ট্রাইং। বাট বসিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? ডি এরটা দেখো, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন কোনগুলো? দেয়ার ফর, সো, এটা হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ হচ্ছে নাইদার নর, আইদার অর। তাহলে এটা কি করব? স্টাডি হার্ড or you will not pass the examination. ওকে, স্টাডি হার্ড অর, যদি তুমি না ভালো করে পড়ো তাহলে তুমি ফেল করবে। নট পাস দ্য এক্সামিনেশন, এখানে কি বসাবো? অর, অথবা, অর মানে অথবা। তারপরে দেখো তো, রিড দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স, এগুলোতে এখানে আমরা কি কি শিখবো? That I was not merely in the minds of grieving people. Noun clause. তাহলে কোনো কিছুকে অ্যাসার্ট করা, বলাকে বলা হয় নাউন ক্লজ। It was
এ ওয়াক, হুইচ, এই ওয়াক সম্বন্ধে এখানে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, দোষগুণ অবস্থা বোঝালে অ্যাডজেক্টিভ হয়। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম হোয়েন ইট ওয়াজ ইভিনিং, ইভিনিং মানে একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব ক্লজ। তাহলে 12টা দেখো তো পাচ্ছ কি না? Join the following pairs of sentence into single complex sentence as directed. এখানে আমাকে ইউজ করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু বোঝাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে এখানে আসবে। রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল। তাহলে এখানে কি লিখবো? Rabindranath Tagore, who is a famous poet, won the Nobel Prize. এই হিটা কাটা যাবে, তারপরে কি করব? কমা দেব এখানে। রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, কমা ওন দ্য নোবেল প্রাইজ। হু ইজ হবে না? না, হু হবে না, কারণ এখানে আমাকে অ্যাডজেক্টিভ বলেছে। অ্যাডজেক্টিভ হলে যে নাউনটা থাকবে তার সম্বন্ধে এখানে বোঝাবে। কমা মানে কি? কমা মানে যে নাউনটা আছে তার সম্বন্ধে বোঝাতে হবে। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি আমার বোঝা যাচ্ছে ওন্দা। ওন্দা মানে কে ওন করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর, একটাই নাউন আছে তো। হি রিটার্নড হোম, এভরিওয়ান ইজ ইন দ্য ফ্যামিলি হ্যাড ফেলেন অ্যাসলিপ। অ্যাডভার্ব করতে হবে এখানে, অ্যাডভার্ব ক্লজ। when he returned home, তাহলে এখানে হবে অ্যাডভার্ব মানে যখন সে এসেছিল। তাহলে when he returned home, when he returned home, কমা, everyone, হ্যাঁ, কমা দিয়ে everyone in the family had fallen asleep. তাহলে এখানে অ্যাডভার্ব আছে বলে আমরা প্রথমে when দিয়ে দিলাম। দেখো না, এখানে আমরা এক্সাম্পলে দেখলাম তো অ্যাডভার্বিয়াল থাকলে কি দিলাম, দিয়েছি না? হ্যাঁ, সি এরটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিওয়ান নো ইট। তাহলে এখানে কি করতে হবে? নাউন ক্লজ করতে হবে। এখানে এভরিওয়ান, এখানে নাউন কোনটা আছে? ইট। সূর্য ওঠাটা নাউন এখানে। হ্যাঁ, এভরিওয়ান নোজ, তাহলে এখানে এভরিওয়ান নোজ that the sun rises in the east. ইটটা কাটা যাবে, এখানে এভরিওয়ান নোজ দ্যাট এবার বসবে এখানে the sun rises in the east. তাহলে এভরিওয়ান নোজ, প্রত্যেকেই জানে সূর্য পূর্ব দিকে ওঠে। এভরিওয়ান নোজ, এটা ফার্স্ট পার্ট। দ্যাট, ইটের জায়গায় আমরা দ্যাট মানে কোনটা? এই সূর্য পূর্ব দিকে ওঠে, এই ঘটনাটাকে করছে বলে এটা নাউন ক্লজ হয়ে গেল। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। এখানে করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। ইট রেন্ড হার্ড, এটা বৃষ্টি হচ্ছিল। দ্য রোড ওয়ার নট ফ্লাডেড, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও রোডটা ফ্লাড হয়নি, বন্যা হয়নি। কি হবে? It rained hard, হবে, but the road were not. But it rained hard, but the road were not flooded. শুধু একটা বার্ড বসাতে হবে। He completed his work. He took rest. Simple sentence. তাহলে কি হবে? On completing his work, he took rest. On completing his work, he took rest. Rahul is great singer. He can sing different kind of song. Complex sentence. Complex মানে কি শুরু করতে হবে? Rahul, who is a great singer. Rahul, who দিয়ে আমরা is a great singer, is a great singer, can sing different kinds of song. এবার সিঙ্গার হলো can sing different of song, kinds of song. বুঝতে পারলে? হ্যাঁ, ডি এরটা দেখো তো, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড
Alia knew it. Alia knew it that. Alia knew it Alia knew that that. এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে that the time the depart of the train of changed. Alia Had knew it that the time of departure of the train had changed. তাহলে এখানে এই সেন্টেন্সটা আগে হবে, কারণ এখানে নামটা আছে, নামের পরে দ্যাট দিয়ে আমরা শুরু করব পরের অংশটা, তাহলে হয়ে যাবে আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, এটাকে যৌগিক বাক্য। আই ডু নট ওয়াচ টেলিভিশন অ্যান্ড আই নাইদার ওয়াচ করো এটা, আই নাইদার ওয়াচ টেলিভিশন nor listen. I to the neither radio. watch television nor listen the radio. তারপরে the children was short. The children could not pick the guava from the tree. বাচ্চাটা ছোট ছিল, খাটো ছিল, তাই সে পেয়ারাটা পারতে পারছিল না। Being short, the children could not pick. Child could not pick the guava from the tree. Good. বাকিগুলো একটু এক্সাম্পল দেখিও, তারপর আমরা রাইটিংটা পরে করব। হ্যাঁ, রাইটিং একসঙ্গে করব আমরা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, শেষ করছি, টাটা।